তো বর্তমান ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি কর্মসংস্থান পত্রিকা। আর এই কর্মসংস্থান পত্রিকাটা যদি আমরা একটু জুম করে বড় করে দেখি তাহলে দেখতে পাবো এটি কত তারিখের কর্মসংস্থান পত্রিকা। তার জন্য আমরা একটু জুম করে বড় করে নিলাম। এখন কর্মসংস্থান পত্রিকাটা দেখতে পাচ্ছি 11ই মে, এখানে লেখা আছে দেখুন 11ই মে 2024-এর কর্মসংস্থান পত্রিকা। এই কর্মসংস্থান পত্রিকা থেকে আজকে আমরা একটি প্র্যাকটিস সেট কমপ্লিট করব। সে কোন কম্পিটিটিভ পরীক্ষার প্র্যাকটিস সেট কমপ্লিট করব তা জানার জন্য কিন্তু আমরা একটু এই স্ক্রিনের উপরে যে পেজ আছে পেজটা একটু বাম দিকে সরিয়ে নিয়ে আসলাম। তো দেখুন এখানে পরিষ্কার লেখা আছে কর্মসংস্থানের ফার্স্ট পেজে লেখা আছে দেখুন এখানে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পরীক্ষার 1 সেট প্রশ্ন উত্তরের কিন্তু আলোচনা করা হয়েছে। তো এই প্র্যাকটিস সেটটা আমরা আজকে সম্পন্ন করব। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই 11 মে কর্মসংস্থান পত্রিকায় পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এর ক্লার্কশিপের প্রিলি পরীক্ষার যে প্র্যাকটিস সেটটা দিয়েছে সেটি কেমন হতে চলেছে। চলুন সরাসরি চলে যাই ভিতরের পাতায় মূল প্র্যাকটিস সেটে। তো আমরা সরাসরি চলে এলাম মূল প্র্যাকটিস সেটে। প্র্যাকটিস সেটটা আমরা যদি একটু জুম করে বড় করে দেখি তাহলে দেখতেই পাবো যে এটি কিন্তু ক্লার্কশিপ পরীক্ষার প্র্যাকটিস সেট। এখানে আমরা একটু জুম করে বড় করে নিই। তবে আগেই আপনারা জেনে গেছেন যে এটা ক্লার্কশিপ পরীক্ষার প্র্যাকটিস সেট। তো এই প্র্যাকটিস সেটে এই জায়গাটায় কী লেখা আছে আমরা প্রথমে একটু পড়ে নেবো। যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু মানে তার সিলেবাস সম্পর্কে একটু জানা বোঝার দরকার আছে। তার জন্য আমরা এটা আগে প্রথমে পড়ে নেবো। পড়ে নেওয়ার পরে আমরা কিন্তু এই প্র্যাকটিস সেটটা কিন্তু শুরু করবো। তো এখানে পরিষ্কার লেখা আছে দেখুন WBPSC ক্লার্কশিপ পরীক্ষা। তো এই পরীক্ষা থেকে এই প্র্যাকটিস সেটের এগুলো আমরা প্রথমে এখান থেকে একটু পড়ে নেব। এখানে আছে দেখুন পশ্চিমবঙ্গ সরকারের সেক্রেটারিয়েট ডিরেক্টর, জেলা অফিসার ও অন্যান্য আঞ্চলিক অফিসে কাজের জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক পদের প্রায় 6000 শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া হয়েছে। এখন এই 6000 শূন্য পদের কিন্তু 6000 শূন্য পদ পূরণের জন্য কিন্তু দরখাস্ত নেওয়া হয়েছে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। 2023 সালের ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে প্রথমে লিখিত পরীক্ষা হবে 2টি পার্টে। লিখিত পরীক্ষার আগস্টে হওয়ার সম্ভাবনা। তাহলে দেখেছেন, তাহলে আপনারা বুঝতে পারছেন এখানে কিন্তু পরীক্ষার তারিখও দিয়ে দিয়েছে, আগস্টে হওয়ার সম্ভাবনা পরীক্ষাটি। প্রথম পার্টের পরীক্ষা হবে 100 নম্বরের, 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়। ইংরেজিতে থাকবে 30 নম্বর, জেনারেল স্টাডিজে থাকবে 40 নম্বর, আর অঙ্কে থাকবে কিন্তু 30 নম্বর। তো দেখুন খুব সুন্দর সিলেবাস। 30 অঙ্কে, 30 ইংরেজি এবং 40 নম্বর কিন্তু থাকবে আপনার জেনারেল স্টাডিজে। তো সময় থাকবে কত? এখানে সময় থাকবে কিন্তু মোট 1.5 ঘন্টা। 1.5 ঘন্টার সময় আপনি কিন্তু পরীক্ষাটা দেবেন এবং খুব প্র্যাকটিস করুন। তাহলে দেখবেন অবশ্যই আপনারা এই প্র্যাকটিস সেটগুলো পরপর বারবার প্র্যাকটিস করলে কিন্তু আপনারা অবশ্যই কমন পাবেন এবং আপনারা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু খুব উপযোগী হবে। তো এবারে আমরা কী লেখা আছে সেটা দেখুন। নেগেটিভ মার্কিং আছে। এই নেগেটিভ মার্কিং আছে, এখানে কিন্তু একটা মাইনাস পয়েন্ট। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য কিন্তু প্রাপ্ত নাম্বার থেকে 0.25 নাম্বার কাটা যাবে। তো 4টি ভুলে কিন্তু আপনার 1 নাম্বার কাটা যাবে। অথবা আপনি গেস করে উত্তর দেবেন না, তাহলে কিন্তু আপনার সমস্যা। যদি আপনি সঠিক জানেন তবেই আপনি উত্তর করবেন, নইলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। দ্বিতীয় পার্টে প্রশ্ন হবে ডেসক্রিপটিভ টাইপের। প্রথম পার্টে যেমন ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা তেমনই 1 সেট প্রশ্ন তৈরি করছেন কে? রাজ্য সরকারের মূল্যায়ন পর্ষদ কর্মরত নুরুল ইসলাম। তো এই নুরুল ইসলাম স্যারের কিন্তু অন্যান্য প্র্যাকটিস সেটগুলো কিন্তু আমরা দেখেছি। তো ইনি কিন্তু খুব সুন্দর প্র্যাকটিস সেট করেন। যে প্র্যাকটিস সেটের জেনারেল স্টাডিজগুলো কিন্তু এত ভালো প্রশ্ন হয়, যেটা কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে শুরু করে আপার অর্থাৎ WBCS পর্যন্ত যে জেনারেল স্টাডিজের প্রশ্ন হয় সেরকম প্রশ্ন কিন্তু ইনি বিভিন্ন প্র্যাকটিস সেটে ইনি কিন্তু সেগুলো দেন এবং সেই প্রশ্নগুলো কিন্তু খুবই কমনযোগ্য প্রশ্ন হয়। তো চলুন এই নুরুল ইসলাম স্যারের প্র্যাকটিস সেটগুলো আপনি যত প্র্যাকটিস করবেন দেখবেন অনেক কিছু জানতে পারবেন এবং সেখান থেকে অনেক প্রশ্ন আপনার বেরিয়ে আসবে। ধরুন একটা প্রশ্ন উনি দিয়েছেন কিন্তু সেখান থেকে আপনি অনেক প্রশ্ন খুঁজে পাবেন। একটা প্রশ্ন এবং একটা উত্তর দিয়েছে, আপনি সেখান থেকে অনেক প্রশ্ন উত্তর খুঁজে পাবেন। তো চলুন চলে যাই মূল প্র্যাকটিস সেটে। তো আমরা এই প্র্যাকটিস সেটটা শুরু করব। তবে তার আগে একটা কথা বলে রাখি, এটা কিন্তু 11 মে কর্মসংস্থান পত্রিকা, যেটা আমার হাতে চলে এসেছে আজকেই। আমরা কিন্তু এই প্র্যাকটিস সেটের প্রথমে জেনারেল স্টাডিজের প্রশ্ন সম্পন্ন করব। আপনারা জানেন 40 নম্বর জেনারেল স্টাডিজের প্রশ্ন থাকবে। জেনারেল স্টাডিজের পরে কিন্তু আমরা অঙ্ক প্রশ্ন সমাধান করব, তারপরে কিন্তু ইংরেজি প্রশ্ন সমাধান করব। পরপর 3 দিন কিন্তু 3টি ভিডিও কিন্তু এই ক্লার্কশিপ পরীক্ষা থেকে আপনাদের সামনে কিন্তু চলে আসবে। এছাড়াও এ মাসের এই যে মে মাসের কিন্তু আমার কাছে অ্যাসিভার্স চলে এসছে। এছাড়াও কিন্তু চলে এসছে সাফল্য বই। এছাড়াও কিন্তু চলে এসেছে কর্মক্ষেত্র থেকে প্রকাশিত পেশা প্রবেশ, এটাও কিন্তু চলে এসছে। এছাড়াও কিন্তু কর্মক্ষেত্র পেপারও চলে এসছে। এছাড়াও কর্মসংস্কৃতি পেপারও চলে এসছে। আবার নতুন একটা সংযোজনও আমার কাছে চলে এসছে, কিন্তু আমি এক্ষুনি ওটা করতে পারছি না, কিছু প্রবলেম আছে যার জন্য করতে পারছি না। কিন্তু এই প্র্যাকটিস সেটগুলো কিন্তু আমার কাছে অলরেডি চলে এসছে। অনেক প্র্যাকটিস সেট চলে এসছে, মাস আসলেই অনেক প্র্যাকটিস সেট চলে আসে এবং সপ্তাহ আসলে তো কর্মক্ষেত্র, কর্মসংস্থান, চাকরির বাজার সব প্র্যাকটিস সেটগুলো আমার কাছে চলে আসে। তো অবশ্যই আমাকে এগুলো সব নিজের ব্যয়ে এগুলো কিন্তু আমার কালেকশন করতে হয়, নিজ ব্যয়ে এগুলো কিন্তু কালেকশন করতে হয়। শুধুমাত্র আপনাদের জন্য কিন্তু আমি এইসবগুলো কিন্তু করি আপনাদের জন্য, আপনারা যাতে বেশি নাম্বার পান এবং আপনাদের সব কিছুতে হেল্প হয়।
তো চলুন চলে যাই আমরা আজকের প্রশ্ন জেনারেল স্টাডিজের প্রশ্ন দিয়ে শুরু করব। এই ক্লার্কশিপ পরীক্ষার প্র্যাকটিস সেটটায় জেনারেল স্টাডিজের প্রশ্ন শুরু করব। 40টা জেনারেল স্টাডিজ থাকবে ক্লার্কশিপ পরীক্ষায়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখুন লাইক করলে কিন্তু আপনার কোনো ক্ষতি নেই, তো ভিডিওটাই আপনি উপকার পাবেন, তা আপনি লাইক করবেন না, তাহলে আপনি কেমন শিক্ষিত মানুষ যে কিছুতে আপনি উপকার পাচ্ছেন কিন্তু আপনি লাইক করবেন না, দেখে চলে যাচ্ছেন। হ্যাঁ, যদি আপনার ভালো না লাগে চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করলেন না, যে জেনারেল স্টাডি যদি আপনার বোঝানো পছন্দ হয় বা যদি আপনি প্রশ্ন থেকে উপকৃত পান তাহলে প্লিজ একটা লাইক করবেন। আমি আশা করি আপনারা প্রত্যেকে ভিডিও দেখবেন, আপনারা একটু না একটু হেল্প আপনারা পাচ্ছেন বা হেল্পফুল হচ্ছে, আপনি একটু হেল্প পাচ্ছেন, একটু হেল্প পেলেই একটা লাইক একটু করবেন প্লিজ, এটা আপনার কাছে আমার অনুরোধ। তো চলুন সরাসরি চলে যাই জেনারেল স্টাডিজের প্রথম প্রশ্ন কী আছে। তো আমরা দেখবো আজকে প্রথম 31 দাগের প্রশ্নটি। 31 দাগের প্রথম প্রশ্ন কী আছে, 31 দাগ থেকে কিন্তু এই প্র্যাকটিস সেটে জেনারেল স্টাডিজের প্রশ্ন। তো 31 দাগের প্রথম প্রশ্ন আছে, দেখুন সুন্দর একটি প্রশ্ন আছে। 1 কেজি ভার সমান সমান 9.8 নিউটন, 1 নিউটন, 10 নিউটন, 2.4 নিউটন। এখানে আপনাদের একটা কথা বলে রাখি, এই যে 1 কেজি ভার হয় না, এটা 1 কেজি ভর হয়। তো 1 কেজি ভর সমান সমান কত নিউটন বলে। তো এখানে আমরা কত নিউটন আলোচনা করব সেটা আপনাদের একটু বলে রাখি, এর আগের কিছু কথা আপনাদের বলে রাখি। দেখুন প্রশ্ন দেখেই উত্তর করে দিলেই হয় না, মানে প্র্যাকটিস সেটে অন্তত যখন আপনি প্র্যাকটিস করবেন তখন প্রশ্ন দেখেই উত্তর করলাম ব্যাস হয়ে গেল, এটা না। আমরা এর পরিবর্তে মানে এর পিছনে কিন্তু দুটো তিনটি প্রশ্ন থাকে, যে 1 কেজি যেটা যেভাবে আপনি পড়লে হয় সেইভাবে আপনি পড়বেন, মানে যেভাবে পড়লে আপনার মনে থাকবে সেভাবে আপনাকে ঠিক করতে হবে। এই যে 1 কেজি ভর সমান সমান কত নিউটন আপনি কীভাবে বার করবেন, দেখুন আপনার ভৌতবিজ্ঞানে কতগুলি পদ্ধতি আছে, সেটা হচ্ছে সিজিএস পদ্ধতি, সিজিএস, এমকেএস, এরকম কয়েকটি পদ্ধতি আছে। তো এসআই পদ্ধতি তার মধ্যে একটি। এই এসআই পদ্ধতিতে ভরের একক হচ্ছে কিলোগ্রাম। এসআই পদ্ধতিতে ভরের একক কিন্তু কিলোগ্রাম। এখন এখানে আপনি দেখুন, এখানে সবার একক দেওয়া আছে কিন্তু নিউটন, সবার একক দেওয়া আছে নিউটন। যদি এখানে নিউটন না দিয়ে অন্য কিছু দেওয়া থাকতো তাহলে আপনাদের উত্তর আপনি চোখ বুঝিয়ে বার করতে পারতেন। যেহেতু সবার একক আছে নিউটন, তাহলে আপনার মানে মনে রাখতে হবে ভরের সাথে 1 কেজি ভরের সাথে কিন্তু নিউটনের একটা সম্পর্ক আছে। এখন সেই সম্পর্কটা আমরা খুঁজে বার করব। কীভাবে বার করব দেখুন, আপনি সবসময় মনে রাখবেন যে এসআই পদ্ধতিতে বলের একক নিউটন। এটা আপনি মনে রাখলেন যে এসআই পদ্ধতিতে বলের একক নিউটন। এখন এসআই পদ্ধতিতে যদি বলের একক নিউটন হয় তাহলে বল সমান সমান আমরা কি লিখতে পারি, বল সমান সমান লিখতে পারি ভর ইন্টু ত্বরণ। এটা কিন্তু আমরা লিখতে পারি বল সমান সমান ভর ইন্টু ত্বরণ। তাহলে এখানে ভর ইন্টু ত্বরণ বল সমান সমান লিখতে পারি, যেহেতু তো আমরা এটা যখন লিখতে পারি তখন বলতে পারি যে এসআই পদ্ধতিতে বলের একক কি, বলের একক হচ্ছে নিউটন। এসআই পদ্ধতিতে বলের একক নিউটন, এসআই পদ্ধতিতে ভরের একক কি কেজি, এসআই পদ্ধতিতে ত্বরণের একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে বলেছে দেখুন 1 কেজি ভর সমান কত নিউটন। তো 1 কেজি ভর সমান 9.8 নিউটন। 9.8 নিউটন। সিজিএসে গেলে তখন আপনার কিন্তু আবার একটা আলাদা হয়ে যাবে, সে জিনিসটা আমি আসবো, তবে সেটা এই ভিডিও না। এখান থেকে কিন্তু আপনার এটা ঠিক রাখতে হবে যে 1 কেজি ভর সমান 9.8 নিউটন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবারে আমরা এই এসআই পদ্ধতি সম্পর্কে, এই যে এসআই পদ্ধতি আছে, এসআই পদ্ধতি সম্পর্কে কিছু আপনাদের একটু বলে দেবো, সেটা আপনারা মনে রাখুন। এটা কিন্তু আপনারা মনে রাখবেন, অবশ্যই মনে রাখবেন। বিভিন্ন দেশে বিভিন্ন পদ্ধতির একক প্রচলন আছে, কোথাও এফপিএস পদ্ধতি, আবার কোথাও বা সিজিএস পদ্ধতি, আবার কোথাও বা এমকেএস পদ্ধতি। পরিমাপের এই বৈষম্যের জন্য বাস্তব ক্ষেত্রে বেশ অসুবিধা হয়। এই অসুবিধা দূর করার উদ্দেশ্যে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের বৈজ্ঞানিকরা পরিমাপের জন্য একটি নতুন পদ্ধতি প্রচলন করলেন। সেটা হচ্ছে 1960 সাল। এই 1960 সালে ওনারা একটা নতুন পদ্ধতি প্রচলন করলেন। এটাই হলো আন্তর্জাতিক পদ্ধতির একক বা এসআই একক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এফপিএস, এমকেএস, এসআই এই পদ্ধতি কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন রকম হয়, সেই জন্য সব দেশের একটা ঠিক রাখার জন্য আন্তর্জাতিকভাবে একটা পদ্ধতি নিয়ে আসা হলো। সেটা ছিল 1960 সালে, সেটা হচ্ছে এসআই পদ্ধতি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 32 দাগের এই প্রশ্নে। 32 দাগের প্রশ্ন আছে, দেখুন নিচের কোন পদার্থের গলনাঙ্ক হিমাঙ্ক সমান। দেখুন নিচের কোন পদার্থের গলনাঙ্ক হিমাঙ্ক সমান, এখানে আছে চর্বি, মাখন, পারদ, মোম। এর মধ্যে কোনটি সঠিক হবে। তো দেখুন এখানে আমি একটা জিনিস জানি, 0 ডিগ্রি সি, আপনারাও আশা করি জানেন 0 ডিগ্রি সি তাপমাত্রায় কি হয়, বরফ
গলতে শুরু করে। আবার 0 ডিগ্রি সি তাপমাত্রায় জল জমে বরফ হয়। তাহলে আপনি বলতে পারেন কি 0 ডিগ্রি সি তাপমাত্রায় বরফের গলনাঙ্ক এবং হিমাঙ্ক দুটোই সমান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কিন্তু এখানে কিন্তু বরফ নেই, তাহলে আপনার এখানে কি উত্তর হবে? তো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে মোম হচ্ছে এর সঠিক উত্তর। মোম 56 ডিগ্রি টেম্পারেচারে গলতে শুরু করে, আবার 56 ডিগ্রি টেম্পারেচারে মোম জমতে শুরু করে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব 33 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে সীসা ও টিন মিশিয়ে ফিউজ তৈরি করার কারণ কি? সীসা ও টিন মিশিয়ে ফিউজ তৈরি করার কারণ কি? তো ফিউজটা কী জিনিস? ফিউজটা হচ্ছে যে একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্ট, একটা নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ অনির্দিষ্টকালীন ব্যবহারযোগ্য, এরকম কিন্তু ব্যবহারযোগ্য যে বর্তনীর মাধ্যমে হয় সেটাকে কিন্তু বলা হয় ফিউজ। এখন এই ফিউজটা হচ্ছে খুব কম গলনাঙ্ক বিশিষ্ট হতে হবে, তাহলে কিন্তু ওই ইলেকট্রিক বা আপনার কারেন্টটা কিন্তু ধরে রাখতে পারবে। মেন আর আর্থ দুটো কিন্তু এক করে দিতে পারে ওই ফিউজ আমাদের, যার জন্য আমরা কিন্তু বাড়িতে আলো পাই। এখন বিষয় হচ্ছে আমরা যে তার ব্যবহার করি সেই তারটাকে কেন ফিউজ বলে নিই? ফিউজ কিন্তু তার দিয়েই তৈরি। এই যে ফিউজ দুটো মেন আর আর্থিং সংযোগ করে দেয়। তো এটা কিন্তু কি হয়, এটা কিন্তু তারের তৈরি, কিন্তু এখানে বলছি কেন, এখানে এর নাম হচ্ছে ফিউজ কেন? তাহলে আপনাকে ভাবতে হবে যে আমরা যেটা তার বলি ইলেকট্রিক তার, সেটার হঠাৎ নাম হয়ে গেল ফিউজ। কেন ফিউজ হলো নাম? কারণ এই জায়গাটায় যে তারটা ব্যবহার করা হয় সেটার কিন্তু গলনাঙ্ক সবচেয়ে কম। কোনো মতে যদি কোনো বিপদ ঘটে তার আগে কিন্তু ফিউজটা কি হয়, গলে যায়, ফলে কেটে গেলে বিপদ থেকে আমরা রক্ষা পাই। তো এখানেই বলছে সীসা ও টিন মিশিয়ে ফিউজ তৈরি করার কারণ কি? তাহলে নিশ্চিত সীসা এবং টিনের চেয়ে তার গলনাঙ্ক কম হবে, তাই সীসা এবং টিন মিশিয়ে সেই ফিউজটা তৈরি করা হয়। এটা হয়তো সেটাই হবে, এটা তো আপনার মনে হবে। তো যেহেতু কম গলনাঙ্ক বিশিষ্ট হতে হবে, তাই সীসা এবং টিন মিশিয়ে ফিউজ তৈরি করার কারণ হচ্ছে তাই যে তারটা তৈরি হবে সেটা কিন্তু, বা যে ধাতবটা তৈরি হবে সেটার কিন্তু গলনাঙ্ক এই সীসা এবং টিনের থেকে কম হবে, তাই কিন্তু সীসা এবং টিন মিশিয়ে ফিউজ তৈরি করা হয়। এখানে দেখুন এর অপশানে আছে পরিবাহী তারের রোধ কমে। বির অপশানে আছে, আমরা চলে যাবো বির অপশানটা দেখব। পরিবাহীর লেখা আছে এই পেজে। বির অপশানে আছে পরিবাহীর তারের গলনাঙ্ক সীসা ও টিন উভয়ের গলনাঙ্ক থেকে কম। দেখেছেন এখানে লেখা আছে সীসা ও টিন উভয়ের গলনাঙ্ক থেকে কম পরিবাহী তারের গলনাঙ্ক। তো সীসা এবং টিন মিশিয়ে যখন যে ধাতব তারটি তৈরি হবে সেটার কিন্তু গলনাঙ্ক সীসা এবং টিনের থেকে কম হবে, তাই কিন্তু মানে ওই সীসা এবং টিন ব্যবহার করে কিন্তু ওই ফিউজ তার তৈরি করা হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিদ্যাগ হবে সঠিক উত্তর। এই বিদ্যাগ হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 34 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে যদি গৃহীত বা বর্জিত তাপ কিউ ভর এম উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস হয় তাহলে আপেক্ষিক তাপ এস সমান কি? তো আপেক্ষিক তাপ কাকে বলে? আপনি মনে করুন দুটি বস্তু আছে, তো দুটো ভিন্ন উপাদানের বস্তু আছে, তো সেটা যখন আমরা তাপ দিই, ভিন্ন উপাদানের বস্তু হলে কি হয়, যখন সেটা তাপ দিয়ে মানে বাড়াই, উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করি, তখন কিন্তু কখনো একটা বস্তু আগে উষ্ণতা বৃদ্ধি পায়, অন্যটা পরে উষ্ণতা বৃদ্ধি পায়। এর কারণ হচ্ছে ওই বস্তু দুটির মেন উপাদান, যে উপাদানের উপরে এই উষ্ণতা নির্ভর করে। তো এখন আমরা এখানে এই যে আপেক্ষিক তাপ আছে, আপেক্ষিক তাপ বলতে কী বুঝি? কোনো পদার্থের একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। তো আশা করি আপনি আপেক্ষিক তাপ কাকে বলে বুঝতে পেরেছেন। তো এখানে বলছে বর্জিত তাপ কিউ ভর এম ও উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস হলে টি হয়, তাহলে আপেক্ষিক তাপ কত? তাহলে এস সমান হয়ে যাবে কিউ বাই এম টি।
টি, এম হচ্ছে ভর, টি হচ্ছে যে পরিমাণ উষ্ণতা বৃদ্ধি পায় সেটা। এখানে বর্জিত তাপ হচ্ছে কিউ, কখনো কখনো বর্জিত তাপ এইচও দেওয়া থাকে, তো আপনার সেখানে হয়ে যায় কিন্তু এইচ। তাহলে এর সঠিক উত্তর হবে কি, এস সমান যেমন কিউ বাই এম টি, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার চলে যাবো 35 দাগের প্রশ্নে। 35 দাগের প্রশ্ন আছে, ক্লাইডোস্কোপে আয়না তিনটির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কী হবে? 1:4, 4:1, 2:4, 4:2। তো এই ক্লাইডোস্কোপ আয়না, এটা আপনারা অবশ্যই দেখেছেন, যদি না দেখে থাকেন এখানে আমি একটা ছবি দিয়ে দিচ্ছি, এই ছবিটা আপনারা দেখুন। এই ছবিতে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ক্লাইডোস্কোপ আয়না। এখন এই ক্লাইডোস্কোপ আয়নার ইসে কী হয়, মানে এতে কি সুবিধা হয়, এতে কিন্তু একটা প্রতিফলিত হয় সবসময়, এর মধ্যে কিন্তু অন্যরকম প্রতিফলিত হয়। তো এই আইন, এটা কিন্তু সম্ভবত এটা কিন্তু একটা গেমিং পর্যায়ে পড়ে, মানে দেখলে কিন্তু আনন্দিত হয়, বাচ্চারা অনেক আনন্দিত হয়, এটা দেখলে কিন্তু বাচ্চারা অনেক আনন্দিত হয়। তো এখানে এই ক্লাইডোস্কোপ আয়না, এটার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হয় এই 4:1, বিদ্যাগ হবে সঠিক উত্তর 4:1, অর্থাৎ দৈর্ঘ্য 4, প্রস্থ 1। আমরা চলে যাবো 36 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, দেহ তরলে সোডিয়াম প্লাস আয়ন কমে গেলে কি হয়? সোডিয়াম প্লাস আয়ন কমে গেলে, সোডিয়াম মানে লবণের পরিমাণ যদি কমে যায় তাহলে আপনার মানে কি অসুবিধা হবে? তো এখানে সাথে সাথে সোডিয়ামের সাথে সাথে ম্যাগনেসিয়াম লবণ থাকতে পারে, ক্যালসিয়াম লবণ থাকতে পারে, এরকম শরীরে এইসবগুলো কমে গেলে কি হয়? তো এখানে যেহেতু বলে যে সোডিয়াম আয়ন প্লাস কমে গেলে কি হয়, তাহলে এটার সঠিক উত্তর হবে কিন্তু রক্তচাপ বাড়ে, হজম শক্তি কমে, রক্তচাপ কমে, হাড়ের ক্ষয় কমে যায়। তো না, এর সঠিক উত্তর হবে হচ্ছে রক্তচাপ কমে যায়। এই যে দেহ তরলে সোডিয়াম আয়ন কমে গেলে এটা কিন্তু রক্তচাপ কমে। তো এর সাথে সাথে আরও কিছু রোগ হয়, সেগুলো আপনাদের আমি বলছি, সেগুলো শুনুন। এর সাথে সাথে কিন্তু মাথা যন্ত্রণা হয়, তারপরে বমি বমি ভাব হয়, তারপরে হাইপোটেনশন হয়, দুর্বলতা বাড়ে, আড়ষ্টতা সহ পেশিতে ব্যথা হয়, তারপরে আপনার বিভ্রান্তি বোধ হয়, খিঁচুনি ও জ্ঞান হারানোর মতন রোগও হতে পারে আপনার। এছাড়াও কিন্তু খিটখিটে আচরণ, এরকম রোগও কিন্তু আপনার এসে যেতে পারে এই সোডিয়াম প্লাস আয়নের ফলে। এখানে একটা কথা, এই 35 দাগে একটা কথা বলা হয়নি, যে ক্লাইডোস্কোপ আয়না, এই ক্লাইডোস্কোপ আয়না কিন্তু সমতল দর্পণ ব্যবহার করা হয়। কোন দর্পণ? সমতল দর্পণ। ক্লাইডোস্কোপ আয়নায় কিন্তু আপনার সমতল দর্পণ ব্যবহার করা হয়। এবারে দেখুন, তাহলে এই 36 দাগের প্রশ্ন আবার ফিরে আসি, সোডিয়াম প্লাস আয়ন কমে গেলে কিন্তু রক্তচাপ কমে যায়, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 37 দাগের এই প্রশ্নে। 37 দাগের প্রশ্ন আছে, নন স্টিকের বাসনপত্র তৈরিতে ব্যবহার করা হয় পলিথিন, টেফলন, পিভিসি, টেরিলিন। তো এখানে এর সঠিক উত্তর হবে টেফলন। টেফলন কিন্তু নন স্টিকের বাসনপত্র তৈরিতে ব্যবহার হয়। এই টেফলন হচ্ছে এমন একটা জিনিস বা এমন একটা বস্তু পদার্থ, যেটাই বলি না কেন, সেটা হচ্ছে যে কি বলে, সে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, এটা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, সহজে কিন্তু এই টেফলনটা ক্ষতি করতে পারে না আগুনে। এছাড়াও কিন্তু যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এর বিক্রিয়াও হতে হয় না এই টেফলন, সেই জন্য কিন্তু ফ্রাইং প্যানে, তারপরে আপনার বিভিন্ন ননস্টিক কড়াই, এইসব কিন্তু এই টেফলনটা ব্যবহার করা হয়। বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো টেফলনের রাসায়নিক নাম হচ্ছে ফ্লুরোকার্বন, আর এর সংকেত হচ্ছে C2F4, আর ছোটো হাতের একটা N, এটা কিন্তু এর সংকেত, এই টেফলনের সংকেত। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ফ্লুরোকার্বন কিন্তু ফ্লুরোকার্বন এর রাসায়নিক নাম। তো আশা করি আপনারা 37 দাগের প্রশ্নটি বুঝতে পেরেছেন। চলে যাবো 38 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, নিচের কোনটি প্রোক্যারিওটিক জীব? এখানে আছে অ্যামিবা, ইস্ট, প্লাজমোডিয়াম, নীলাভ, সবুজ শৈবাল। তো প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক এই দুটো কিন্তু কোষ, প্রোক্যারিওটিক কোষ আর ইউক্যারিওটিক কোষ। তো এখানে এর সঠিক উত্তর হবে প্লাজমোডিয়াম, এটা কিন্তু প্রোক্যারিওটিক জীবের উদাহরণ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 39 দাগের প্রশ্নে, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। 39 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখুন, মহাবীর কোন নদীর তীরে কৈবল্য লাভ করেন? মহাবীর কোন নদীর তীরে কৈবল্য লাভ করেন? তো জৈনদের মতে মহাবীর ছিলেন কিন্তু শেষ কিন্তু 24তম জৈন তীর্থঙ্কর। মহাবীর 24তম জৈন তীর্থঙ্কর, আর এনার উত্তরসূরি অর্থাৎ 23তম জৈন তীর্থঙ্কর ছিলেন কিন্তু পার্শ্বনাথ। এখন এখানে প্রশ্ন বলেছে মহাবীর কোন নদীর তীরে কৈবল্য লাভ করেন? তো এখানে উত্তর আছে হচ্ছে ঋজুপালিক, গঙ্গা, পুরুজানি আর লুম্বিনী। তো
তো এর সঠিক উত্তর হবে কিন্তু এই যে রিজুপালিক নদীর তীরে কিন্তু মহাবীর কি করেন, কৈবল্য লাভ করেন, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও কিন্তু মহাবীরের আরেকটি নাম আছে, সেটা হচ্ছে বর্ধমান। মহাবীরের মা ছিলেন কিন্তু ত্রিশলা দেবী, আর পিতা ছিলেন কিন্তু সিদ্ধার্থ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এবার দেখব চলি দাগের এই প্রশ্নটি। দেখুন, প্রশ্ন আছে মহাজনপদ মল্ল এর রাজধানী কোনটি ছিল? বিরাটনগর, কুশিনাড়া আর পাভা, বি ও সি উভয়। তো দেখুন, এই মহাজনপদ মল্ল এর রাজধানী কোনটি ছিল আপনি কিভাবে মনে রাখবেন? আমি যেভাবেতে মনে রাখতাম এই প্রশ্নটার উত্তর, সেইভাবে আপনি মনে রাখতে পারেন। তো আমার পাশের গ্রামে ছিল একটা মল্লপাড়া ছিল কিন্তু আমার পাশের গ্রামে। তো এই মল্লপাড়ায় আমার একজন পরিচিত ছিল, তার নাম ছিল কিন্তু কুশ। তার ছিল পা ভাঙা, তো পা ভাঙা কুশ বলে তাকে ডাকা হতো। তো মল্লপাড়ায় বাড়ি ছিল পা ভাঙা কুশের। তো এই মল্লপাড়া অর্থাৎ এই মল্লের রাজধানী কোথায়? তো কুশিনাড়া, কুশ থেকে কুশিনাড়া। আর পা ভাঙা মানে পাভা। তো মল্লপাড়ায় পা ভাঙা কুশদের বাড়ি। তো এখান থেকে আমরা খুব সহজে এই মল্লর রাজধানী কুশিনাড়া এবং পাভা দুটোই কিন্তু মনে রাখতে পারছি। অর্থাৎ বি ও সি কিন্তু উভয় এর সঠিক উত্তর। অর্থাৎ মল্লর রাজধানী ছিল কুশিনাড়া ও পাভা, দুটোই কিন্তু এর সঠিক উত্তর। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আবারও বলছি, মল্লপাড়ায় পা ভাঙা কুশদের বাড়ি। আমি কিন্তু এভাবেতে মনে রাখতাম, কুশ কিন্তু আমার পরিচিত ছিল। তো এভাবেতে আমি এটা মনে রাখতাম। এবার আমরা চলে যাবো অ্যাকচুয়ালি দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে দেখুন, কৃষ্ণদেব রায় কোন মোগল শাসকের সমসাময়িক ছিলেন? সুন্দর একটা প্রশ্ন। এর উত্তরটা আপনি কীভাবে মনে রাখবেন আমি বলবো, তবে তার আগে অপশানগুলো দেখে নিই। এখানে আছে শাহজাহান, ঔরঙ্গজেব, বাবর আর জাহাঙ্গীর। আগেই বলেছি উত্তরটা আপনি কীভাবে মনে রাখবেন। আমি যেভাবে মনে রাখতাম আপনি সেভাবে মনে রাখবেন। তো আমার বাবা ছিল কৃষ্ণ ঠাকুরের ভক্ত। তো এই কথাটার মধ্য দিয়ে কিন্তু কৃষ্ণদেব এবং বাবা দুটো আসছে। তো এই কৃষ্ণদেব ছিলেন কিন্তু মোগল শাসক বাবরের সমসাময়িক। দেখুন, বাবা থেকে বাবর আর কৃষ্ণর থেকে কৃষ্ণদেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো অ্যাকচুয়ালি তাকে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সিদ্ধার্থ, বাবর। বাবা কৃষ্ণর ভক্ত ছিল। এবার চলে যাবো আমরা বিয়ালি দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, চাঁদ বিবি দাক্ষিণাত্যের কোন সাম্রাজ্যের শাসক ছিলেন? আহমেদনগর, বিদর, বিজাপুর, গোলকোন্ডা। তো এর সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর আমি দেখাবো, তবে তার আগে এই প্রশ্ন উত্তরটাও আমি কীভাবে মনে করে রাখতাম সেটা আপনি দেখুন। তো ধরুন রাতে আপনার বেবি কাঁদছে। তো বেবি বা বাচ্চা যখন রাতে কাঁদে তখন তাকে বাইরে বার করে নিয়ে আসা হয়। বাইরে বার করে নিয়ে এসে রাতের আকাশে চাঁদকে দেখিয়ে বলা হচ্ছে, আয় চাঁদ মামা, আয় চাঁদ মামা, আয় চাঁদ মামা, আয় চাঁদ মামা, আমার বেবির কপালে একটা টি দিয়ে যা। আয় চাঁদ মামা, আমার বেবির কপালে একটা টি দিয়ে যা। এই কথাটা কিন্তু আমরা বলে থাকি, আয় চাঁদ মামা, আমার বেবির কপালে একটা টি দিয়ে যা। এই বলে শিশুটির কিন্তু কান্না থামাতে চায়। তো এইখান থেকে কিন্তু এই চাঁদ বিবি দাক্ষিণাত্যের কোন সাম্রাজ্যের শাসক ছিলেন সেটাই এসে যাচ্ছে। তো দেখুন, চাঁদ বিবি মানে চাঁদ মামা, আয় মানে আহমেদনগর। দেখুন, আহমেদনগর কিন্তু চাঁদ বিবি দাক্ষিণাত্যের কোন সাম্রাজ্যের শাসক ছিলেন? তো আহমেদনগরের শাসক ছিলেন কিন্তু চাঁদ বিবি। আয় থেকে আহমেদনগর এবং চাঁদ মামা থেকে চাঁদ বিবি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এর দাগ হবে এর সঠিক উত্তর। এখন এই চাঁদ বিবি কে ছিলেন? তো চাঁদ বিবি সম্পর্কে আমরা একটু জেনে রাখি। তাহলে দেখবেন, চাঁদ বিবি সম্পর্কে একটু যদি জেনে রাখেন তাহলে কিন্তু আপনি সেটা খুব ভালোভাবে মনে রাখতে পারবেন। তো চাঁদ বিবি ছিলেন একজন ভারতীয় শাসক ও যোদ্ধা। তিনি বিজাপুরের সালতানাতের শাসক এবং আহমেদনগরের শাসক হিসাবে কাজ করেছিলেন। তিনি আহমেদনগরের সাথে কিন্তু যুক্ত ছিলেন। 1595 সালে আকবরের বিরুদ্ধে আহমেদনগরকে রক্ষা করার জন্য চাঁদ বিবি সর্বাধিক জনপ্রিয়। তিনি আহমেদনগরের প্রথম হোসেন নিজাম শাহের কন্যা ছিলেন। তিনি চাঁদ খাতুন বা চাঁদ সুলতানা নামেও কিন্তু পরিচিত ছিলেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 43 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, সলবায়ের সন্ধি কত সালে হয়েছিল? তো এখানে আছে 1775, 1776, 1782 আর 1784। সলবায়ের সন্ধি হয় কিন্তু 1782 সালে। 1782 সালে কিন্তু সলবায়ের সন্ধি হয়। এই যে 1782 সালে সলবায়ের সন্ধি হয়, সেটা হয় কিন্তু 17ই মে।
17 মে 1782 সালে সলবায় সন্ধি হয়। কাদের মধ্যে হয়? ইংরেজ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি এবং মারাঠাদের মধ্যে। ইংরেজ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ও মারাঠাদের মধ্যে কিন্তু এই সলবায় সন্ধি হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 44 দাগের এই প্রশ্নে। রাধাস্বামী আন্দোলনের সঙ্গে কে যুক্ত ছিলেন? এখানে আছে শিবনারায়ণ অগ্নিহোত্রী, তুলসীরাম, জ্যোতিবা ফুলে, নারায়ণ গুরু। তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু তুলসীরাম, অর্থাৎ বিদ্যাঘবের সঠিক উত্তর। রাধাস্বামী আন্দোলনের সঙ্গে কে যুক্ত ছিলেন? তুলসীরাম। বিদ্যাঘবের সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 45 দাগের প্রশ্নে। তো এখানে 45 দাগের একটা প্রশ্ন আছে, দেখুন কত সুন্দর একটা প্রশ্ন আছে। কাবুলে কে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ অ্যান্ড গভর্নমেন্ট প্রতিষ্ঠা করেন? রাসবিহারী বসু, তারকনাথ দাস, লালা হরদয়াল আর রাজা মহেন্দ্র প্রতাপ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে দিকদাগ, রাজা মহেন্দ্র প্রতাপ। আমরা চলে যাব 46-এর এই প্রশ্নে। প্রশ্ন আছে সমুদ্রের জল লাল হওয়ার কারণ নিচের কোনটির সংখ্যা ক্রমশ বৃদ্ধি? এখানে আছে ডায়াটম, তারামাস, ডাইনোফ্লাজেলেটস আর কেল্পো। তো এখানে সঠিক উত্তর হবে ডাইনোফ্লাজেলেটস, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, সিদ্ধাক হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 47 দাগের এই প্রশ্নে। কত সালে মহীশূর রাজ্যের নাম বদল করে কর্ণাটক রাখা হয়? সুন্দর একটি প্রশ্ন। কত সালে মহীশূর রাজ্যের নাম বদল করে কর্ণাটক রাখা হয়? অর্থাৎ কর্ণাটকের কিন্তু পূর্ব নাম ছিল মহীশূর। তো এখানে আছে 1950, 1969, 1973, 1992। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 1973 সালে। 1973 সাল, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। 1973 সালে কিন্তু কর্ণাটক রাজ্য মহীশূর রাজ্যের নাম পরিবর্তন করে হয় কর্ণাটক রাজ্য, সেটা হচ্ছে 1973 সালে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 48 জায়গায় এই প্রশ্নে। প্রস্তাবনার ভাষা ধারণাটি ভারতীয় সংবিধানের কোন দেশ থেকে গৃহীত হয়েছে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু, তো এর অপশানগুলো আছে কি দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি আর অস্ট্রেলিয়া। তো এই প্রস্তাবনার ভাষা, এই ধারণাটি কিন্তু ভারতের সংবিধানের কোন দেশ থেকে গৃহীত হয়েছে? তো ভারতীয় সংবিধানের কিন্তু অস্ট্রেলিয়া থেকে এইটা গৃহীত হয়েছে। সুন্দর একটি প্রশ্ন। প্রস্তাবনার ভাষা ধারণাটা কিন্তু অস্ট্রেলিয়া থেকে গৃহীত হয়েছে। চলে যাবো আমরা পরের প্রশ্নে। তো এই পরের প্রশ্ন দেখার আগে আমরা প্রশ্নটাকে একটু উপরের দিকে তুলব। এখন 49 দাগের প্রশ্ন দেখব, তবে তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানিয়ে রাখি। গুরুত্বপূর্ণ কথাটি হলো, আপনাদের অনেক প্রবলেম থাকে, সেই প্রবলেম সলভ করার জন্য এখন থেকে কিন্তু ভিডিও স্ক্রিনের ওপরে একটি নাম্বার চলে আসছে। এই নাম্বারে আপনারা ফোন করে সরাসরি আপনার সমস্যা আমার কাছে বলতে পারেন, চেষ্টা করব সমাধান করার জন্য। এছাড়াও কিন্তু আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন, দিনের যে কোনো সময় হোয়াটসঅ্যাপ করতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু আমার যখন সময় হবে আমি তখন আপনাদেরকে উত্তরটা দিয়ে দেবো। কিন্তু আপনি যখন ফোন করবেন তখন সবসময় করবেন না, একটা নির্দিষ্ট টাইমে করবেন। রাত 10টা থেকে রাত 11টা পর্যন্ত আপনাদের জন্য আমি আছি। যখন আপনি রাত 10টা বাজবে, 10টার থেকে 11টা পর্যন্ত আপনারা ফোন করবেন, অবশ্যই আপনাদের সঙ্গে কথা হবে। তো কথা হবে রাত 10টা থেকে 11টা, প্রতিদিন রাত 10টা থেকে 11টা আপনার সঙ্গে আমার কথা হচ্ছে। আপনারা চাইলে সরাসরি ডায়াল করতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো আমরা দেখবো এবার 49 দাগের এই প্রশ্নটি। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত কতবার রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে? তো খুব সুন্দর একটি প্রশ্ন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু, এখানে আছে অপশান 4, 5, 3 এখনও পর্যন্ত জারি করা হয়নি। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 5, বিদ্যাক হবে সঠিক উত্তর। 5 বার কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। এই রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে একটা ভিডিও তৈরি করা আছে, সেখানে কিন্তু আপনারা পরিষ্কার দেখতে পাবেন 5 বার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে, কোন সময়ের কোন কিসের পরিপ্রেক্ষিতে, সে সময়ের মন্ত্রী কে ছিলেন, কোন সময়ে। তো সব কিছু কিন্তু ডিটেলসে বলা আছে সেই ভিডিওতে, তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু 5 বার কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি হয় পশ্চিমবঙ্গে। দাগ সঠিক উত্তর হবে বিদ্যাগ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 50 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে দেখুন, পার্লামেন্টের অধিবেশনের শেষের সময় কোন গানটি গাওয়া হয়? জনগণমন, সারে জাহাচ্ছা আচ্ছা, বন্দে মাতারম, জয় হে। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু বন্দে মাতারম। এই বন্দে মাতরম গানের রচয়িতা কিন্তু বঙ্কিমচন্দ্র কিন্তু এই গানের রচয়িতা। এই সারে জাহাচ্ছা আচ্ছা এটা কিন্তু রচয়িতা হচ্ছে ইকবাল। আর আপনার জনগণমন এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কী আছে। আমরা দেখব 51-এর এই প্রশ্নটি। প্রশ্ন আছে, উত্তর দিনাজপুর জেলার সদর দপ্তর কোনটি? রায়গঞ্জ, বালুরঘাট, ইসলামপুর, সাঁইথিয়া। তো দেখুন খুব সুন্দর একটা প্রশ্ন, উত্তর দিনাজপুর জেলার সদর দপ্তর কোনটি? তো যারা উত্তর দিনাজপুর থেকে আমার ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই বলতে পারবেন যে উত্তর দিনাজপুরের সদর দপ্তর কোনটি।
পাশাপাশি উত্তর দিনাজপুরের পাশাপাশি জেলাগুলোও কিন্তু অনেকেই এই উত্তর দিনাজপুরের সদর দপ্তর সম্বন্ধে জানবে, কিন্তু আরও যে জেলা আছে পশ্চিমবঙ্গে, আরও যে কটি জেলা আছে সবকটি জেলার সদর দপ্তর আপনারা অবশ্যই আপনাদের আয়ত্তের মধ্যে রাখবেন, অর্থাৎ মুখস্থ করে রাখবেন যে কোন জেলার কোন সদর দপ্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে উত্তর দিনাজপুরের জেলার সদর দপ্তর হচ্ছে রায়গঞ্জ, এর দাগে হবে সঠিক উত্তর। তো এখান থেকে সঠিক উত্তর হবে এর দাগ। চলে যাবো আমরা 52 এই প্রশ্নে। পশ্চিমবঙ্গের কোন জেলায় শিক্ষার হার সবথেকে বেশি? কলকাতা, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর। তো পশ্চিমবঙ্গের কোন জেলায় শিক্ষার হার সবথেকে বেশি? তো আপনারা জানেন এর আগে 2011 সালে কিন্তু জনগণনা হয়েছে। জনগণনা কিন্তু 2011 সালে হয়েছে। এই 2011 সাল অনুযায়ী পশ্চিমবঙ্গের জনগণনা 2011 সাল অনুযায়ী পূর্ব মেদিনীপুরে কিন্তু আপনার সবচেয়ে শিক্ষার হার বেশি, 87.65 এত পার্সেন্ট কিন্তু এই পূর্ব মেদিনীপুরের শিক্ষার হার। পাশাপাশি যদি আমরা কলকাতা দেখি তাহলে কলকাতায় কিন্তু আছে 87.45%। এটা কিন্তু কলকাতায় শিক্ষিতর হার হচ্ছে, কলকাতায় শিক্ষিতর হার হচ্ছে 87.45%। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 2011 সালের জনগণনা অনুযায়ী কিন্তু এটা কাউন্ট করা হয়েছে। তো 12 দাগের সঠিক উত্তর হবে কিন্তু দিকদাগ, পূর্ব মেদিনীপুর। চলে যাবো আমরা 53 এই প্রশ্নে। পিচোলা হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? লাদাখ, মহারাষ্ট্র, ত্রিপুরা, রাজস্থান। তো এই প্রশ্নটার উত্তর আমি কীভাবে মনে রাখতাম? তা দেখুন, এই পিচোলা হ্রদ, অনেক হ্রদ আছে, কোথায় কোন হ্রদ অবস্থিত এরকম তো নামের সাথে আমি কিছু হিন্টস ঠিক করে রাখতাম। দেখুন, পিচোলা, পিচোলা মানে পিছলে পড়া, এরকম একটা কথা আছে না, আমরা বাংলায় কিন্তু কখনো কোনো বলি পিছলে পড়া। তো পিছলে পড়া বলতে পিছলে পড়া মানে আপনার জল কাদা বর্ষা হলে দেখবেন, যদি আপনার গ্রামগঞ্জে বাড়ি হয় তা কাদা বর্ষা হলে কিন্তু সেই কাদা বর্ষার মাটিতে বা কাদায় কিন্তু আপনি পিছলে পড়বেন, কিন্তু ওটা কিন্তু হলো পিছলে পড়া। কিন্তু এখানে আছে পিচোলা হ্রদ, তাহলে এবার এই পিচোলাটা কোথায়? তো ওখানে নয় কাদামাটিতে কিন্তু পিছলে পড়তে পারেন, কিন্তু পিচোলা হ্রদ হচ্ছে কাদামাটির বিপরীত, মানে সেখানে কাদামাটি হতে পারবে না, সেই জায়গায় আছে কিন্তু পিচোলা হ্রদ, সেটা হচ্ছে রাজস্থান। আপনারা জানেন রাজস্থান একটা মরুভূমি জায়গা, তো রাজস্থানে কিন্তু এই পিচোলা হ্রদটি আছে। এইভাবে কিন্তু আমি মনে রাখতাম, দিকদাগ হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কী আছে, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। এখন এখানে আছে 54 একটা প্রশ্ন আছে, খুব সুন্দর একটি প্রশ্ন। অ্যান এরিয়া অফ ডার্কনেস বইটির লেখক কে? কিরণ দেশাই, DS নাইপাল, নয়নতারা সেহগাল আর অরুন্ধতী রায়। তো এখানে অ্যান এরিয়া অফ ডার্কনেস এই বইটির লেখক কে? তো এই বইটির লেখক হচ্ছে, এই বইটির লেখক BS নাইপাল, অর্থাৎ বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। BS নাইপাল হচ্ছে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা 55 এই প্রশ্নে। তো 50 দাগের প্রশ্ন আছে, যে জায়গায় সাইক্লিং করা হয় তাকে কি বলা হয়? ফিল্ড, ডায়মন্ড, এটা আছে ভেলোড্রোম, আর আছে অ্যারেনা। তো দেখুন, যেখানে ফুটবল খেলা হয় সেই ফিল্ড, তাকে আমরা যেরকম ফিল্ড বলি বা মাঠ ময়দান বলি, তেমনই সাইক্লিং যেখানে করা হয় সেই জায়গাটার নাম কি হয়? কিংবা দেখা যাচ্ছে বক্সিং করা হয় একটা জায়গা, যে জায়গাটায় বক্সিং করা হয় সেটা বলা হয় রিং, এরকম আসে না? সেরকম এই সাইক্লিংটাকে করা হয় যেখানে, সেখানটাকে কি বলা হয়? তো এখানে বলা হয় কিন্তু এই যে ভেলোড্রোম, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। ভেলোড্রোম বলা হয় কিন্তু সাইক্লিং করা জায়গাকে। তো 50 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাগ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 56 এই প্রশ্নে। ওস্তাদ বুন্দু খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? ওস্তাদ বুন্দু খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সারেঙ্গি, হারমোনিয়াম, সরোদ আর বাঁশি। তো এখানে ওস্তাদ বুন্দু খান কিন্তু এই সারেঙ্গির সঙ্গে যুক্ত, সারেঙ্গি বাদ্যযন্ত্রের সঙ্গে কিন্তু যুক্ত ওস্তাদ বুন্দু খান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 57 এই প্রশ্নে। 57 প্রশ্ন আছে, হাওয়াই দ্বীপপুঞ্জ আবিষ্কার করেন কোন ব্যক্তি? জেমস কুক, ভাস্কো দা গামা, ম্যাগেলান আর রোল্ড আমুন্ডসেন। তো এর সঠিক উত্তর হবে জেমস কুক। জেমস কুক কিন্তু হাওয়াই দ্বীপপুঞ্জ আবিষ্কার করেন। যদিও স্পেনীয়দের এ নিয়ে কিন্তু দ্বিমত আছে, তবুও কিন্তু আলোচনার মধ্যে থাকে হাওয়াই দ্বীপপুঞ্জ আবিষ্কার করেন জেমস কুক। এর দাগ হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা 58 এই প্রশ্নে। চাভাংকুট ফেস্টিভ্যাল ভারতের কোন রাজ্যের একটি উৎসব? চাভাংকুট ফেস্টিভ্যাল ভারতের কোন রাজ্যের একটি উৎসব? কেরল, ঝাড়খণ্ড, মণিপুর, রাজস্থান। তো এর সঠিক উত্তর কী হবে? তো চাভাংকুট ফেস্টিভ্যাল এটা কিন্তু মণিপুরের উৎসব, সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 59 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, জাতীয় শিশু কন্যা দিবস কবে পালিত হয়? জাতীয় শিশু কন্যা দিবস কিন্তু 59 দাগের প্রশ্ন আছে, জাতীয় শিশু কন্যা দিবস কবে পালিত হয়? তো ওই পেজে অপশান আছে, চলুন অপশানগুলো দেখি। জাতীয় শিশু কন্যা দিবস কবে পালিত হয়? তো আমরা কিন্তু চলে এলাম পরের পেজে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন PSC ক্লার্কশিপ লেখা আছে। তো এই পেজে আমরা এবার 59 দাগের প্রশ্নের অপশানগুলো দেখব। জাতীয় কন্যা দিবস কবে পালিত হয়
শিশুকন্যা দিবস কবে পালিত হয়? তো এখানে আছে 25শে জানুয়ারি, 24শে জানুয়ারি, 15ই মার্চ আর 29শে ডিসেম্বর। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 24শে জানুয়ারি। সুন্দর একটি প্রশ্ন, বিদ্যাক হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা 60 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে পশ্চিমবঙ্গ সরকার কত সালে তারুণ্যের স্বপ্ন প্রকল্পটি চালু করেন? 2014, 2020, 2018, 2022। এই তারুণ্য স্বপ্ন এই প্রকল্পটি কিন্তু কোথাকার প্রকল্প? তো এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প। কখনো কখনো কিন্তু এই প্রশ্নটা পড়ে, তারুণ্যের প্রকল্পটি কোন রাজ্যের? তো অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, তারপর দিল হয়তো দেখা যাচ্ছে অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র বা তামিলনাড়ু, এরকম দিয়ে আপনার অপশানে দিল পশ্চিমবঙ্গ। তো এর সঠিক উত্তর হবে কিন্তু পশ্চিমবঙ্গ। তারুণ্যের স্বপ্ন এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এটা এই প্রকল্পটি চালু করে। তো এটা চালু করে কত সালে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ডিদ্দাক 2022 সালে তারুণ্য প্রকল্প, এই তারুণ্যের স্বপ্ন এই প্রকল্পটি চালু করে 2022 সালে। ডিদ্দাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবে 61 দাগের এই প্রশ্ন। 61 দাগের এই প্রশ্নে ইরানের প্রেসিডেন্ট এখন কি? ইব্রাহিম রাইসি, কিম জং উন, বেঞ্জামিন নেতানিয়াহু আর জেলেনস্কি। তো এখানে এর একটাও এখানে হবে না, এটা হবে কিন্তু ইব্রাহিম রাইসি। এই ইরানের প্রেসিডেন্ট এখন ইব্রাহিম রাইসি। আর বাকিদের সব আপনারা তো চেনেন বা আপনারা এই জিনিসটা জানেন, এদের সব কিম জং উন কোন দেশের, সবগুলোই আপনারা জানেন আশা করি। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কী আছে। তো 61 থেকে সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। তো আমরা পরের প্রশ্নে যাওয়ার আগে প্রশ্নটা একটু উপর দিকে তুলব। এখন প্রশ্ন আছে 62 দাগের এই প্রশ্ন দেখুন, প্রাক্তন ক্রিকেটার গাই হুইটল কোন দেশের ক্রিকেটার ছিলেন? ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড। এই গাই হুইটল যখন খেলতেন, আমি এটার খেলা দেখিনি, কিন্তু গাই হুইটল যখন খেলতেন তখন কিন্তু যে দেশের হয়ে খেলতেন সেই দেশের কিন্তু ক্রিকেটে অগ্রগতি ছিল খুব সুন্দর, খুব বেশি ছিল। এখন কিন্তু তারা এই গাই হুইটল বা তার পরবর্তী প্রজন্ম যেসবগুলো ছিল, তো তারাও কিন্তু খুব ভালোভাবে সেই সেই দেশটাকে এগিয়ে নিয়ে গিয়েছিল ক্রিকেটে। কিন্তু এখন কিন্তু আর সেই দেশটা তেমন খেলতে পারে না, তো জাতীয় ক্রিকেট থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তো এখানে বলছে প্রাক্তন ক্রিকেটার গাই হুইটল কোন দেশের ক্রিকেট ছিলেন? তো সেটি হচ্ছে জিম্বাবুয়ের ক্রিকেট ছিলেন। জিম্বাবুয়ের ক্রিকেটার ছিলেন কিন্তু গাই হুইটল। তো এনার খেলা খুব সুন্দর খেলা। তো ইনি যখন খেলতেন তখন কিন্তু জিম্বাবুয়ের সত্যি খুব ভালোভাবে পারফরমেন্স করতেন এবং ক্রিকেটে জিম্বাবুয়ে কিন্তু টিকে ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে কিন্তু এই জিম্বাবুয়ে গাই হুইটলের সময় কিন্তু টিকে ছিলেন, কিন্তু তার পরবর্তী প্রজন্মও কিন্তু জিম্বাবুয়ের যেসব প্লেয়ার আসে তারা কিন্তু ক্রিকেটটাকে কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে রেখে দিয়েছিলেন, কিন্তু তারপরে আর রাখতে পারেনি। এখন বর্তমানে জিম্বাবুয়ে দলটাই যেন হারিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বিদ্যাটা হবে সঠিক উত্তর। গাই হুইটল কিন্তু জিম্বাবুয়ের প্লেয়ার। চলে এবং 63 এই প্রশ্ন আছে কিন্তু আলিগড় মুসলিম ইউনিভার্সিটির প্রথম মহিলা ভাইস চ্যান্সেলর পদে নিযুক্ত হলেন কে? আলিগড় মুসলিম ইউনিভার্সিটির প্রথম মহিলা ভাইস চ্যান্সেলর পদে নিযুক্ত হলেন কে? এখানে আছে নামিরা খাতুন, নাইমা খাতুন, রুবিয়া পারভিন আর রাহিলা সুলতানা। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক, নাইমা খাতুন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 64 এই প্রশ্ন আছে জাতীয় তাঁত দিবস কে ঘোষণা করেন? জাতীয় তাঁত দিবস কে ঘোষণা করেন? তো অপশন আছে রাষ্ট্রপতি, বস্ত্রমন্ত্রক, প্রধানমন্ত্রী আর সাংস্কৃতিক মন্ত্রক। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? জাতীয় তাঁত দিবস এটা কিন্তু ঘোষণা করেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিন্তু জাতীয় তাঁত দিবস এটা ঘোষণা করেন, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 65 দাগের এই প্রশ্ন আছে মিলওয়াকি ট্রেন্স কোথায় অবস্থিত? ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আরব সাগর। তো মিলওয়াকি ট্রেন্স এটি অবস্থিত কিন্তু আটলান্টিক মহাসাগরে, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 66 দাগের এই 66 দাগের প্রশ্ন আছে নিচে কোন রাজ্যে বনগঙ্গা উৎসব পালিত হয়? সুন্দর একটা প্রশ্ন। এই বনগঙ্গা উৎসব এটাই কিন্তু আমার মনে থাকতো না, তা আমি কীভাবে মনে রাখতাম বনগঙ্গা উৎসব পালিত হয় নিচের কোন রাজ্যে? তো বনগঙ্গা মানে গঙ্গা হচ্ছে আমাদের প্রধান নদী, তো অর্থাৎ বৃহত্তম নদী হচ্ছে গঙ্গা। তো গঙ্গাকে কিন্তু যদি আমরা মহানদী বলি, মহান নদী গঙ্গা, যেহেতু গঙ্গা সবচেয়ে বৃহত্তম নদী গঙ্গা, তাই গঙ্গাকে যদি আমরা মহান নদী বলি তাহলে এই বনগঙ্গা এই উৎসব পালিত হয় কোথায়? তা মহান যে জায়গা, অর্থাৎ মহাদ থেকে মহারাষ্ট্র, এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মহারাষ্ট্রে কিন্তু এই বনগঙ্গা উৎসব পালিত হয়। এখানে আছে হিমাচল প্রদেশ, সিকিম, কেরল, এগুলো না, কিন্তু মহারাষ্ট্রে কিন্তু বনগঙ্গা উৎসব পালিত হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরের প্রশ্ন দেখবো কী আছে। তো অনেক টিপস এবং ট্রিক্স নিজে আইডিয়া করতে হয় এবং কিছু হেল্প নিতে হয়। টিপস এবং ট্রিক্সের মাধ্যমে কিন্তু আপনি টিপস এবং ট্রিক্সের মাধ্যমে কিন্তু আপনি জেনারেল স্টাডিজ খুব ভালোভাবে মনে রাখতে পারবেন। তো আমরা চলে যাবো 67 দাগের এই প্রশ্নে। সম্প্রতি পদ্মশ্রী সম্মান পেলেন রেজওয়ানা চৌধুরী বন্যা। পদ্মশ্রী সম্মান পেলেন কিন্তু রেজওয়ানা চৌধুরী বন্যা। তিনি
কোন ক্ষেত্রে বিখ্যাত? নৃত্যশিল্পী, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, ফুটবলার আর সাঁতারু। তো এই যে আছে রেজওয়ানা চৌধুরী বন্যা, রেজওয়ানা চৌধুরী বন্যা ইনি কিন্তু বাংলাদেশে এনার বাড়ি বাংলাদেশ। তো ইনি কিন্তু বাংলাদেশের একজন কিন্তু সঙ্গীত শিল্পী এই রেজওয়ানা চৌধুরী বন্যা। রেজওয়ানা চৌধুরী বন্যা ইনি কিন্তু বাংলাদেশের একজন সঙ্গীত শিল্পী। ইনি কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ সম্মান স্বাধীনতা সংগ্রাম সম্মান এটা কিন্তু 2016 সালে পেয়েছেন এই রেজওয়ানা চৌধুরী বন্যা। বর্তমান 2024 সালে কিন্তু ভারতবর্ষের চতুর্থ বৃহৎ সম্মান পদ্মশ্রী সেটা কিন্তু পেয়েছেন রেজওয়ান চৌধুরী বন্যা এই 2024 সালে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর সেটা পেয়েছে কিসের জন্য? এখানে প্রশ্ন কিন্তু বলেছে কোন ক্ষেত্রে বিখ্যাত। তো ইনি কিন্তু সঙ্গীত শিল্পে বিখ্যাত, অর্থাৎ রবীন্দ্রসঙ্গীতে তিনি কিন্তু বিখ্যাত, রবীন্দ্রসঙ্গীত শিল্পে কিন্তু তিনি বিখ্যাত। কে? রেজওয়ান চৌধুরী বন্যা, ইনি কিন্তু বাংলাদেশের একজন সঙ্গীত শিল্পী। চলে যাবো আমরা 68 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে এবছর ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্স অনুযায়ী ভারতের স্থান কততম? তো এখানে আছে 13, 18, 10 আর 25। এর সঠিক উত্তর হবে 18। 69 দাগের প্রশ্ন আছে দেখুন, সম্প্রতি অবসর ঘোষণা করলেন সৌরভ ঘোষাল, তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? এই সৌরভ ঘোষাল ইনি কোন খেলার সঙ্গে যুক্ত? টেবিল টেনিস, স্কোয়াশ, দাবা, আইস হকি। এই টেবিল টেনিসের জন্য দেবেন না, কারণ সৌরভ ঘোষাল কিন্তু স্কোয়াশের সঙ্গে যুক্ত, কিন্তু সৌরভ ঘোষাল ইনি কিন্তু স্কোয়াশ খেলার সাথে যুক্ত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা চলে যাবো 70 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে ইরাকের রাজধানী কি? তেহরান, বাগদাদ, বুসান, দামাস্কাস। এবারে আপনারা এখানে দেখুন, এই যে বুসান আছে না, এই বুসান কিন্তু একটা বৃহৎ মহানগর, অর্থাৎ বৃহৎ শহর হচ্ছে এই বুসান। সেটা কোথাকার বৃহৎ শহর? খুব জনপ্রিয় একটা শহর এবং সবচেয়ে বড় শহর বুসান। বৃহৎ শহর সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার একটা বৃহৎ শহর হচ্ছে এই বুসান। আর এই দামাস্কাস কিন্তু সিরিয়ার রাজধানী কিন্তু দামাস্কাস। এই তেহরান এটা কিন্তু ইরানের রাজধানী কিন্তু তেহরান। বাগদাদ হচ্ছে ইরাকের রাজধানী, ইরাকের রাজধানী কিন্তু বাগদাদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই 70 দাগ পর্যন্ত কিন্তু জেনারেল স্টাডিজ। 71 দাগের যে প্রশ্নটা আছে এটা কিন্তু ইংরেজি প্রশ্ন। তো আমরা আজকে এই ইংলিশ প্রশ্নের সমাধান কিন্তু কোনো মতেই করব না। আমরা এখনও এই প্র্যাকটিস সেটের যে অঙ্ক আছে এই অঙ্ক সমাধান কিন্তু আগে করব, তারপরে কিন্তু আমরা ইংরেজি প্রশ্নের সমাধান করব। জেনারেল স্টাডিজের প্রশ্ন আজকে 40টা প্রশ্ন সম্পূর্ণ করলাম এই ক্লার্কশিপ পরীক্ষার জন্য। তো এটা কিন্তু 11ই মে কর্মসংস্থান থেকে নেওয়া হয়েছে। 11ই মে কর্মসংস্থান থেকে ক্লার্কশিপ পরীক্ষার প্র্যাকটিস সেটে 40টা জেনারেল স্টাডিজ কমপ্লিট করলাম। এরপরে কিন্তু এখানে যে অঙ্কগুলো আছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এই অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস সেট অবশ্যই আগামী ভিডিওতে আপনারা দেখবেন। অর্থাৎ আজকের ভিডিও এটা দেখলেন, কালকের ভিডিওতে কিন্তু আপনি অঙ্ক পেয়ে যাবেন, তারপরের দিন কিন্তু ইংলিশ ভিডিও পেয়ে যাবেন। তো আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। লাইক করতে ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো দেখা হবে পরের ভিডিও। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।